ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম স্টাডি। তো আজকে তোমাদের জন্য কিছু ম্যাথমেটিক্স অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট তোমাদের সাথে ডিসকাস করা হবে। যেসব কোশ্চেনগুলো বিগত পরীক্ষাতে এসে গেছে, যেমন পিএসসি থেকে কালেক্ট করা হয়েছে, কনস্টেবল, কেপি, যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে গেছে তার থেকে সিলেক্টিভ করে বেছে বেছে কিছু কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা হবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা পুরোপুরি দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট অঙ্কটা রয়েছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত। এই অঙ্কটা কিছু করার নেই। এখানে মিনিটের কাঁটা অর্থাৎ 1 মিনিটে কতটা পথ ঘোরে, আর সেকেন্ডের কাঁটা 1 মিনিটে কতটা পথ ঘোরে। তাহলে এখানে মিনিটের কাঁটা আমরা জানি যে টোটাল 60টা পথ ঘোরে, অর্থাৎ সে 60 বার ঘুরে 1 মিনিটে 5 মিনিটে 5 ঘর করে করে টোটাল 7 পথ ঘোরে। আর সেকেন্ডের কাটা কত করে, 60 × 60 অর্থাৎ 36 সেকেন্ডে হয়। তাহলে আমরা এটাকে কাটাকাটি করলে 60 × 60, এই 60 কেটে গেল, তাহলে 1:60। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। এই অঙ্কটার মধ্যে কিছু নেই, তো বোঝানোর সেরকম কিছু একটা নেই। তো চলো পরের অঙ্কটা কি আছে দেখি। কোনো মূলধনের 4 বছরের সরল সুদের 1/4 হয়। এই মূলধন 2 বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়। তাহলে মূলধনের পরিমাণ কত। অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, কোন মূলধনের 4 বছরের সরল সুদ 1/4 হয়। 1/4 কথার মানে হচ্ছে 1/4। তাহলে আমি যদি এই 4টাকে ধরে নেবো আসল, আর 1টাকে ধরে নেবো সুদ, ব্যাস অঙ্ক আমার হয়ে গেছে। দেখো তাহলে 4 যদি আসল হয়, 1 যদি সুদ হয়, তাহলে আমরা এখান থেকে কি বের করবো, সুদের হারটা বের করবো, রেট অফ ইন্টারেস্টটাকে বের করবো। তাহলে রেট অফ ইন্টারেস্টের সূত্র কি আছে, রেট অফ ইন্টারেস্ট সূত্র তো আর ইকুয়াল টু, আমরা জানি কি, সুদ, মোট সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। সময় কত আছে, সময় আছে 4 বছর। এটা হচ্ছে আমার সুদ, মানে রেট অফ ইন্টারেস্ট বেরোবে। এটাকে আমি কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করবো না, আমি একবারে কাটাকাটি করবো। পরীক্ষাতে কি হবে, সময় বাঁচাতে হবে। তো সেক্ষেত্রে কাটাকাটি অনেকে করবে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আমি করবো না, এখন আমি একবারে করবো। আচ্ছা, এবার বলছে রেট অফ ইন্টারেস্ট একই থাকবে, কিন্তু পরবর্তীতে কি বলছে যে এই মূলধন 2 বছরের জন্য একই সুদের হারে, সুদে আসলে 450 টাকা হবে। অর্থাৎ এই রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্ট একই থাকবে এবং আসলও একই থাকবে। তাহলে আমার সুদ আসলে গিয়ে 2 বছরে 450 টাকা হবে। তাহলে আমি এটাকে এভাবে করতে পারি যে আসল কত রয়েছে, 4 টাকা, আসল হচ্ছে 4 টাকা, অর্থাৎ আমাদের মোট সুদ কত, মোট সুদের সূত্র জানি আমরা PTR/100। তাহলে পি আছে কত, এখানে পি আছে এখানে 4 টাকা, টি আছে কত 2 বছর, আর আছে কত, আর মানে হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা। এটাকে আমি কিভাবে লিখবো, তাহলে 100 লিখে দিচ্ছি বাই 4 × 4, আর নিচে 100 মানে আমার সূত্রের 100। তাহলে এই 100 100 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, 2 1 কে 2, 2 2 4। তাহলে আমার কত হচ্ছে এখানে 1/2 টাকা, 1/2 টাকা হচ্ছে। আচ্ছা, এবার সুদ আসল বলেছে, এটা হচ্ছে সুদ। আসল কত ছিল, আসল 4 টাকা। তাহলে সুদ আসল কত হচ্ছে, তাহলে সুদ আসল হচ্ছে, এর সঙ্গে আমি 4 যোগ করে দেবো। এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল কত হচ্ছে, 4 2 8 9, 9/2 হচ্ছে সুদ আসল। তাহলে আমি এবার লিখতে পারি 9/2 লিখতে পারি 450 টাকা, কারণ আমাকে এখানে কন্ডিশনে বলে দিয়েছে 450 টাকা। তাহলে 450, 1 কত, উল্টে যাবে, উল্টে গেলে উপরে 2 নিচে 9। আর আমাকে এখানে আসল চেয়েছে, আসল কোথায়, 4 টাকা। তাহলে 4 কত আসবে, 9 1 9, কোথায় 4 নং 36, 5 নং 45, 5 নং 45 50। তাহলে 4 2 8, 5 1 40, মানে 400 টাকা। তাহলে 400 টাকা আমার আসল। দেখো অঙ্কটা আমি বোঝাতে গিয়ে একটু সময় লেগে যাচ্ছে, কিন্তু তুমি যখন এটা প্র্যাকটিস করবে মুখে মুখে হয়ে যাবে। একটু প্র্যাকটিস করে দেখবে, খুব সোজা অঙ্ক। চলো পরের অঙ্কটা। বলেছে
কিছু পরিমাণ টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যে 9% হারে 4 বছরে এক্স এর প্রাপ্ত সুদ, 8% হারে 3 বছরে ওয়াই এর প্রাপ্ত সুদ এবং 6% হারে 6 বছরে জেড এর প্রাপ্ত সুদের পরিমাণ সমান হবে। তাহলে এক্স ওয়াই এর প্রাপ্ত টাকার অনুপাত চেয়েছে। এখানে অনুপাত যখনই চাইবে আমি এটাকে এইভাবে করবো। দেখো ফার্স্ট কি বলেছে, কিচ্ছু করার দরকার নেই, শুধু মনে রাখবে সুদের হার আর সময় বলেছে এখানে। তাহলে এক্স প্রথম আছে এক্স ওয়াই জেড পরপর, তাহলে এক্স ওয়াই জেড পরপর আছে। তাহলে এক্স এর কত আছে 9, তাহলে কি আসবে 1 বাই করে দেবো, 1 বাই 4 নং 36 ইস টু। পরেরটা কি আছে ওয়াই এর 8% তিন বছরে, তাহলে কত হবে 1 বাই 3 8 24, কত হবে 3 8 24। আচ্ছা ইস টু জেড এ কত আছে 6 ইন্টু 6 অর্থাৎ 6 ছক 36, 1 বাই 36, 1 বাই 36 জাস্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে কত আসবে দেখো, এখানে আমি নিচে লসাগুটা বের করে নিই। 36 মানে 6 ছক 36 আর 24 মানে 4 ছক 24, তাহলে 4 ছকে 6 টাকায় নিয়ে নিলাম, 6 আছে আর 4 লাগবে, তাহলে 4 এর 2 2 আছে 3 হবে এখানে, 2 হবে এখানে। তারপর হচ্ছে 6 ছক 36, 36 দুগুণ 72, আমার 72 লসাগু হচ্ছে। এর প্রত্যেকে যদি আমি 72 দিয়ে গুণ করি তাহলে 36 দুগুণ 72, এটা হচ্ছে 2 ইস টু 3 24 72 ইস টু 2। তাহলে আমার কত দাঁড়াচ্ছে আনসার 2 3 2, 2 3 2 কোথায় আছে সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা, একদম সহজ অঙ্ক। শুধু ফর্মুলাটা মনে রাখবে, যখনই এই ধরনের অঙ্ক থাকবে জাস্ট 1 বাই সময়ের সঙ্গে আমার রেট অফ ইন্টারেস্টটাকে মাল্টিপ্লাই করে যা হবে অনুপাত করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা বলছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? কিভাবে করবো, কস্ট প্রাইসটা বের করে নি। তাহলে 10,200 টাকা, আচ্ছা এর উপরে আমি কি বলবো 20% লাভ করেছে। তাহলে 20% যদি লাভ করে তাহলে ক্রয় মূল্যটা যদি বের করি, ক্রয় মূল্য উপরে 100 নিচে হবে 120 হলো। এবার বলেছে 15% ছাড় পেয়েছিল, তাহলে 15% যদি ছাড় পায় তাহলে সেখান থেকে আমি কি বের করবো বস্তুটির চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস বের করতে হলে উপরে 100 নিচে কত লাগবে 15% ছাড় দিয়েছিল, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে কত 85। ব্যাস অঙ্ক কমপ্লিট। এবার কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো কত আসবে। এখান থেকে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 12 দিয়ে এটাকে কাটা যায়, দেখো কত হচ্ছে। এটাকে 2 দিয়ে কাটো। কাটাকাটি তুমি যত তাড়াতাড়ি করতে পারবে পরীক্ষার হলে সময় ততটাই বাঁচবে। তো আমি বোঝানোর জন্য আমি ধীরে ধীরে কাটছি এখানে। আচ্ছা এটাকে আমি 2 দিয়ে কাটলে কত 6 দুগুণ 12। এবার দেখো এটাকে আমি যদি 2 দিয়ে কাটি 5 দুগুণ 10, 2 1 2, 510, তাহলে এখানে 510 হচ্ছে। আচ্ছা এবার আমি 6 দিয়ে কাটলাম এটাকে, 3 তোমার 2 দিয়ে কাটছি, এবার 3 দুগুণ 6, আবার এটাকে 2 দিয়ে কাটা যায় 5 দুগুণ 10, হ্যাঁ 2 দিয়ে কাটছি কিন্তু 5 দুগুণ 10 5, তাহলে 5 হচ্ছে 5, 5 হাজার 25, 255। দেখো তোমরা একটু কাটাকাটি করে নেবে, কাটাকাটি করলে আমার অ্যান্সার আসবে 10,000। 10,000, 10,000 কোথায় আছে সি। কাটাকাটি তোমরা করে নেবে, একদম সহজ কাটাকাটি। আমি সময়টা বেশি হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই কাটাকাটি করছি না। চলো পরের অঙ্কটা। এ বি সি যথাক্রমে 800 700 ও 900 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে এ আরো 300 টাকা দিল। বছরের শেষে মোট 300 টাকা লাভ হলো এবং সি 108 টাকা লাভ্যাংশ পেল। এ 300 টাকা কত মাস পরে দিয়েছিল? খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষাতে খুব সময় সময়টাকে খাওয়া নেওয়ার জন্য অঙ্কগুলো দেওয়া রয়েছে এরকম করে। তো জাস্ট ডিটেলস করার কোনো দরকার নেই, জাস্ট শর্ট ফর্মুলা ইউজ করবে। শর্ট ফর্মুলাটা কি দেখো, বলেছে এ ইস টু বি ইস টু সি। তিনজনের মূলধন কত করেছিল 8 টাকা, 7 টাকা
টাকা। আমি 7, 8, 9 কেন কি বললাম? দেখো প্রত্যেকের শেষে 3টে করে জিরো আছে, তাই 2টো করে জিরো আছে, প্রত্যেককে জিরো জিরো কাটা যায়, শুধু পড়ে থাকবে 8, 7, 9। দেখো এবার অঙ্কটা কি বলেছে, এবার দেখো এখানে বলে সি পেয়েছে কত, লাভ্যাংশের যা লাভ হয়েছিল সি পেয়েছে 108 টাকা, তাহলে আমি সি এর নিচে 108 টাকা লিখতে পারি। এবার দেখো এই সি যদি 108 টাকা পেয়ে থাকে, তাহলে এটা এর কত গুণ, 9 বারং 108 অর্থাৎ 12 গুণ। এটা যদি 12 গুণ হয় তাহলে 7 বারং কত, 84, তাহলে বি পেয়েছে 84 টাকা, এটা আমরা বলতে পারি। তাহলে বি যদি 84 টাকা পেয়ে যায়, তাহলে বি এবং সি দুটো মিলে যোগ করলে কত হয়, বি এবং সি যদি দুটো যোগ করি তাহলে কত আছে দেখো, তাহলে হবে 192 টাকা। তাহলে কত হচ্ছে, 192 টাকা। এই 192 টাকা বি এবং সি মিলে পেয়েছে। তাহলে এ এরটা কত বাকি থাকে, মোট তো লাভ হয়েছিল 300 টাকা, তাই না? মোট কত লাভ হয়েছিল, 300 টাকা। দেখো মোট বছর শেষে 300 টাকা, এই 300 টাকা যদি লাভ হয়ে থাকে, তাহলে এবার 300 থেকে যদি আমি 192 বিয়োগ করে দিই, তাহলে কত পড়ে থাকছে দেখো, 108 টাকা পড়ে থাকবে। 108 টাকা পড়ে থাকবে। তাহলে এই 108 টাকা কে পেয়েছিল, এ পেয়েছিল 108 টাকা। এই 108 টাকা কে পেয়েছিল, 108 টাকা পেয়েছিল এ। এবার 108 টাকা এ যদি পেয়ে থাকে, তাহলে প্রথম বলেছে যে এ যে 300 টাকা পরে লাগিয়েছিল, সেই 300 টাকাটা কত মাস পরে দিয়েছিল, আমাকে সময়টা চেয়েছে। এখানে সময়টা কিভাবে বের করবো, দেখো সময়টা আমরা এইভাবে বের করবো, যে ধরি যে এ অপশন টেস্ট করে বের করবো। ধরি কি করবো, এ 8 মাস পরে টাকাটা দিয়েছিল, আমি ধরে নিলাম যে, মনে করি যে 8 মাস পরে এ টাকাটা দিয়েছিল। তাহলে আমি ধরে নিলাম যে এ যদি 8 মাস পরে টাকাটা দিয়ে থাকে, তাহলে 8 মাস টাকা প্রথমে প্রথমে যা দিয়েছিল সে কত টাকা খাটবে, 8 × 8 সময়ের সাথে সময় গুণ করলে মূলধন পাওয়া যায়। 8 মাস, অর্থাৎ এই 8 মাস টাকাটাই এই মূলধনের অনুপাত কত, 8। এই 8-এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে কত, 64 হচ্ছে। তাহলে প্রথমে সে 64 টাকা হয়েছিল 8 মাস খাটার পরে, তারপর তো সে 300 টাকা দিয়েছিল, তাই না? তাহলে এবার 12 মাসে 1 বছর হয়, 12 মাস থেকে যদি আমি 8 বিয়োগ করি, 4 মাস করে থাকে। এবার সেই 4 মাস কি খেলেছিল, পরের টাকাটা, পরে যে 300 টাকা অ্যাড করে, সেই 300 টাকাটা পরে 4 মাস খেলেছিল। তো 4 মাস যদি খাটে তাহলে কত টাকা হয় এখানে, হ্যাঁ? তাহলে 8 এবং 3 কত হচ্ছে, 11। এই 11 অর্থাৎ এই আগের মূলধন এবং পরের মূলধন, তাহলে 11 হলো। 11-র সাথে আমি 4 গুণ করলাম, তাহলে কত হলো, 4 × 11 = 44। দেখো 44 হলো। এবার এই 44-এর সঙ্গে আমি যদি 64 যোগ করে দিই, তাহলে দেখো 108 টাকা হচ্ছে, ঠিক আছে? 108 টাকা হচ্ছে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? চলো পরের অঙ্ক। নাম্বার 6, এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3:1/4। ব্যবসা দেখাশুনো করার জন্য যা লাভ হবে তার থেকে 30% বি কে দিয়ে বাকি টাকাটা তারা দুজনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবং বছরের শেষে কত লাভ হলো, 20,000 টাকা বছরের শেষে লাভ হলো। তাহলে বছরের শেষে যদি 20,000 টাকা লাভ হয়, তাহলে তারা এ কত টাকা লাভ্যাংশ পাবে। এটা খুব সোজা অঙ্ক। তাহলে প্রথমে অনুপাতটা বের করে নিই, A:B। A:B এর অনুপাত কত হয়, তাহলে প্রথমে আছে 1/3। এ এর 1/3 হলে বি এর কত আছে, 1/4। তাহলে এটাকে জাস্ট রিজার্ভ উল্টো দেবো, অর্থাৎ 4 এখানে করে দেবো, 3 এখানে করে দেবো, ব্যাস হয়ে গেল এদের অনুপাত 4:3। এবার এই 4:3 হচ্ছে তাদের মূলধনের অনুপাত। আচ্ছা এবার আসি যে আমার টোটাল বি, যেহেতু ব্যবসাটা দেখাশোনা করবে, তাই বি শর্ত হচ্ছে যে ব্যবসা দেখাশোনা করার জন্য 30% আমাকে যা লাভ হবে তার 30% বি কে দিয়ে দেবো। তাহলে আমি যদি আমার টোটাল যদি লাভ হয় 100 টাকা, তাহলে 100 টাকার থেকে যদি আমি 30% যদি বি কে দিয়ে দিই, তাহলে বাকি থাকে 70%। তাহলে এই 70% কি হবে, এই 4:3 অনুপাতে ভাগ হবে। তাহলে আমি যদি লিখতে পারি যে 4:7 কত, 4, 4 আর 3 7। আমি 7 দিয়ে যদি 70-কে ভাগ করি, 7 দিয়ে 70-কে ভাগ করলে কত, 10। আচ্ছা এবার 10 যদি পড়ে থাকে, তাহলে এ পাচ্ছে কত, 4×10 40 টাকা পাচ্ছে এ, এবং বি পাচ্ছে কত, 3×10 30 টাকা। তাহলে 70 টাকা যে আমার বাকি থাকলো, 70 টাকার মধ্যে 40 টাকা পেলো এ, 30 টাকা পেলো বি। হ্যাঁ, এবার দেখো, তাহলে এবার আমি বলতে পারি কি, যে এই যে আমি 100 টাকাটা আমি আসল ধরেছিলাম, মানে যেটা লাভ হয়েছিল, তাই না? তাহলে এবার আমি যদি লিখতে পারি 100 সমান সমান যদি 20,000 টাকা হয়ে থাকে, 20,000 টাকা যদি হয়ে থাকে, তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে 1 সমান কত, 1 সমান থাকছে 2,000 টাকা, তাই না, 200 টাকা।
তাহলে 1 সমান সমান হচ্ছে 200, আর 40 সমান সমান কত হচ্ছে 40। তো 40 সমান সমান হচ্ছে কত, 4 দুগুণ 8, 3 শূন্য, 8,000 টাকা। তাহলে এ পেয়েছি কত, 8,000 টাকা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ 402 সেন্টিমিটার, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? দেখো জ্যামিতির অঙ্ক যেহেতু, যারা জ্যামিতি থেকে দুর্বল রয়েছে তারা যদি এই এই ধরনের অঙ্কগুলো তোমরা শিখতে চাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের জন্য আলাদা করে চ্যাপ্টার ধরে ধরে নিয়ে আসবো। তো চলো দেখা যাক অঙ্কটা কি বলেছে। তাহলে একটি বর্গক্ষেত্রের কর্ণ আছে, কর্ণ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। এই একটা বর্গক্ষেত্র ধরো, এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এই কোণার থেকে এই কোণা এবং এই কোণার থেকে এই কোণা, এটাকে বলে কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা জানো, আমি সূত্রটা বলে সূত্র বের করা যায়, কিন্তু আমি এখন ডিটেলসে যাচ্ছি না, শুধু সূত্রটা কি সেটা মনে রাখো। √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু হচ্ছে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমি যদি বাহু একটি বর্গক্ষেত্রের কর্ণ যদি এত হয়, তাহলে এইটা সমান সমান আমি 4√2 লিখতে পারি, কারণ এখানে বলে দিয়েছে আমাকে। তাহলে এই দুই যদি কেটে যায়, তাহলে বাহুর মান কত পাচ্ছি, বাহুর মান 4 পাচ্ছি। তাহলে বাহুর মান যদি 4 পাই, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে এরিয়া, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, এরিয়া হচ্ছে কত 4 ইন্টু 4 মানে 4 আছে 16 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার। 60 স্কোয়ার মিটার, এটা হচ্ছে এরিয়া। আচ্ছা, এবার বলছে এর দ্বিগুণ ক্ষেত্রফল হবে, দ্বিগুণ মানে 2 গুণ করে দেবো, 2 গুণ করে কত হচ্ছে 16 দুগুণ 32। এবার হচ্ছে যে পরবর্তী যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে দ্বিগুণ, প্রথমটার দ্বিগুণ। আচ্ছা, যদি হয় তাহলে এই যে ক্ষেত্রফলটা বেরোলো, যে পরবর্তী আর একটা বর্গক্ষেত্র, তাহলে এর কর্ণটা কত, পরে আর একটা যদি বর্গক্ষেত্র হয়, এবার বলছে এর কর্ণটা কত, এর ক্ষেত্রফল কত 32। তাহলে এই ক্ষেত্রফল থেকে আমাকে কর্ণের সূত্রটা বের করতে হবে। তো কর্ণের সূত্র কি, আমরা আর একটা সূত্র জানি, কর্ণের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, হাফ ইন্টু কর্ণ মানে ডায়াগোনাল, ডায়াগোনাল স্কোয়ার, কর্ণ স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি কি এরিয়া, এরিয়া কত হচ্ছে 32। এবার আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, 2 হয়ে যাবে, 64 হয়ে যাচ্ছে, 32 দুগুণ 64, 32 দুগুণ 64। তাহলে ডায়াগোনাল কত হবে, ডি ইকুয়াল টু √2 করে দিই, √2 দিলে কত হচ্ছে 8 সেন্টিমিটার, 8 আর 64। তাহলে আমার এর কর্ণ কত হবে 8 সেন্টিমিটার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্ক। বলছে 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক এবং 20 জন বালকও সেই পরিমাণ কাজ করতে পারে, তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে? এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো, খুব সুন্দর অঙ্ক। 10 জন লোক এবং 8 জন বালক, তাহলে আমরা কি লিখবো, 10 জন ম্যান প্লাস 8 জন বালক, এরা করে কত দিনে, 4 দিনে, যে পরিমাণ কাজ করবে, সরি, তাহলে এটা ইকুয়াল যে পরিমাণ কাজ করবে 4 জন লোক, তাহলে ইকুয়াল 4 জন ম্যান প্লাস 20 জন বালক, সেই একই পরিমাণ কাজ করবে। এবার দেখো এদের ক্ষমতাটা বের করবো, মানে এদের ইফিসিয়েন্সিটা কি বের করবো। তাহলে এদিকে 10 জন ম্যান, এদিকে 4 জন ম্যান, এটা সমান সমান এবারে চলে এলে কত থাকে, 6 আছে 10 মানে 6 জন ম্যান ইকুয়াল টু, বয়টাকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকছে, 20 থেকে 8 বিয়োগ করলে কত থাকছে 12, তাহলে 12টা বয় আছে এখানে। এবার একজন ম্যান ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, একজন ম্যান দাঁড়াচ্ছে 2 জন বালক। ওকে, এবার বলছে তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করবে, কতজন লোক 16 জন বালকের সমান কাজ করবে। এবার আমি দেখো এখানে আমাকে কতজন লোক, মানে এখানে এইটা চেয়েছে কতজন লোক, এখানে কতজন 16 জন বালক, এটা 16 বানাতে গেলে আমাকে কি করতে হবে, এখানে 8 গুণ করতে হবে এখানে, তাই না। তাহলে 8 দুগুণে 16 হচ্ছে, এই 8 এবার যদি 8 গুণ করি, তাহলে আমাকে এখানেও 8 গুণ করতে হবে, তবেই তো আমার এই দুটো সমান হবে, তাই না। তাহলে এবার দেখো, তাহলে 8 জন লোকের সমান সমান 16 জন বালক হবে, উত্তর আমার বেরিয়ে এলো, তাই না। কোথায় অপশন আছে, এ ইজ দ্য রাইট অপশন। চলো পরের অঙ্কটা, খুব সোজা অঙ্ক ছিল, একটু প্র্যাকটিস করবে তোমরা, প্র্যাকটিস করলে অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, 2টি লোক ও 7টি বালক একটি কাজ করে 4 দিনে, এবং 4টি লোক এবং 4টি বালক ওই একই কাজ করে 3 দিনে, তাহলে একটি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে? এটাও খুব সিম্পল অঙ্ক। দেখো এই অঙ্কটা কিভাবে করবে, এভাবে করবে। এখানে কি বলছে, 2টি
দুটি ম্যান, ম্যানটাকে আমি এখানে লিখি এবং বালকটাকে এখানে লিখি। তাহলে দুটি ম্যান এবং 7টি বালক করে কত দিনে? 4 দিনে। 4 দিনে করে। এবারে এফিসিয়েন্সি যদি বের করতে চাই কি করবো? এর সাথে গুণ করে দেবো, 4 দুগুণ 8 হয়ে যাবে এটা। তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে 4 দুগুণ 8, আর এর এফিসিয়েন্সি কত হলো? 4 সাথে 28। এবার দেখো পরে আবার কি 4 জন লোক ও 4 জন বালক, তাহলে 4 জন লোক 4 জন বালক কি করবে? 4 জন লোক 4 জন বালক অর্থাৎ 4 জন লোক এবং 4 জন বালক ওই একই কাজ করে কতদিনে? 3 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি বের করলে কি করবো? 3 দিয়ে গুণ করে দেবো, 3 4 12, আর এখানে হবে 3 4 12। আচ্ছা এবার দেখো তাহলে 8, এই 12 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 4। আবার এই 28 থেকে আমি যদি 12 বিয়োগ করে দিই, 28 থেকে যদি 12 বিয়োগ করি কত থাকে? 16। অর্থাৎ 4 জন ম্যান সমান 16 জন বালক। একজন সমান কত? একজন সমান 4 জন বালক। একজন সমান 4 জন বালক, তাহলে একজন পুরুষ সমান 4 জন বালক। আচ্ছা এবার বলেছে একটি লোক ওই কাজ করবে, একটি লোক মানে এই একটা লোক সমান 4 জন বালক। আচ্ছা এবার দেখো এখানে দুটি লোক আছে, 7টি বালক আছে। তাহলে এই বালকটাকে যেহেতু লোক বলেছে, এখানে কি চেয়েছে? এখানে দেখো একটি লোক চেয়েছে। তাহলে আমি ফার্স্ট এখানে কি করবো? 7টি বালক আছে, এই বালকটাকে আমি লোকে কনভার্ট করবো। তাহলে লোকে কনভার্ট করতে হলে কি করা যায়? দেখো আমরা জানি এখানে 4 জন বালক সমান আমরা কি জানি? একজন লোক। তাহলে একজন বালক সমান কত? কম হবে, আরো কম মানে 4। আর 7 জন বালক কত হবে? বেশি, তাহলে উপরে 7 হবে। এই 7 প্লাস ওই 2 কত হয়? এখানে 4 2 8, 8 7 15, অর্থাৎ 15/4। 15/4 জন কি হলো? ম্যান হয়ে গেল। 4 জন ম্যান, এই ম্যান। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 15/4 জন ম্যান একটি কাজ করে কত দিনে? একটি কাজ করে 4 দিনে। হ্যাঁ, একটি কাজ করে 4 দিনে। তাহলে একদিনে কত করবে? এই একই হবে। তাহলে এই 4 4 কেটে গেলে সমান কত থাকে? 15। তাহলে একজন লোক কতদিন কাজ করবে? 15 দিনে কাজ করবে। কোথায় অপশনটা কোথায় আছে? ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো নাম্বার 10, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? এটাও খুব সোজা অঙ্ক। 28টি জিনিস বিক্রি করবে সে, 28টি জিনিস যদি বিক্রি করে, তাহলে 28টি জিনিস বিক্রি করে সে 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করে। তাহলে আমি যদি এটা লিখতে পারি যে একটি জিনিস বিক্রি করে 1 টাকায়, আমি এটা লিখতে পারি যে একটি সেল করে কত টাকা? একটি সেল করে 1 টাকায়। একটি সেল করে যদি 1 টাকায়, তাহলে 28টি জিনিস, অর্থাৎ 28টি জিনিস সেল করে কত টাকায়? 28 টাকায়, তাই না? তাহলে কস্ট প্রাইস কত হবে? এই যে 28টা জিনিস 28 টাকা যদি সেল করে, তাহলে 4টি জিনিস কিন্তু আমাদের অলরেডি লাভ হয়ে গেছে। তাহলে লাভ থেকে যদি আমি মানে বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বিয়োগ করে দিই, তাহলে কত থাকে? কস্ট প্রাইস বিয়োগ থাকবে। তাহলে কস্ট প্রাইস কত? 24 টাকা। এই 24 টাকা তার ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে ক্রয় মূল্য যখন পেয়ে গেলাম, তাহলে শতকরা লাভের হার চেয়েছে। শতকরা লাভের হারটা কখন হয়? মানে ক্রয় মূল্যের উপরে কিন্তু লাভ হয়। লাভ কত হয়েছে? 4 টাকা। 4 টাকা যদি লাভ হয় কত টাকার উপরে? না, ক্রয় মূল্য 24 টাকার উপরে লাভ হচ্ছে। তাহলে শতকরা 100 টাকায় কত হবে? দেখো কাটাকাটি করো, 4 × 4 4 4 24, 3 2 6, 50 2 100। এবার ভাগ করলে কত হচ্ছে? 3 16 48, 16 পূর্ণ 48 49 50 2 16 পূর্ণ 2 3% আমার লাভ হচ্ছে। ওকে, কোথায় আছে দেখো অপশন? 16 পূর্ণ 2 3, নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। দেখো দুটি কলম ও 3টি পেন্সিলের দাম কত? 64 টাকা 50 পয়সা। এরূপ 3টি কলম ও 2টি পেন্সিলের দাম 95.50 টাকা। তাহলে একটি কলম ও একটি পেন্সিলের মোট দাম কত? এই অঙ্কগুলো কিভাবে করবো দেখো। আমাকে প্রথমে কি বলছে দেখো? দুটি পেন, তাহলে আমি লিখতে পারি দুটি পেন প্লাস 3টি পেন্সিল, তাই না? 3টি পেন্সিল কত টাকায়? 64.50 টাকায় কেনে। আচ্ছা পরে আবার কি বলেছে দেখো? পরে বলেছে 3টি কলম প্লাস 2টি পেন্সিল কত টাকায়?
না 95.50 টাকা। তাহলে আমি এবার লিখতে পারি টোটাল 5টি পেন, আমি এখানে টোটাল 5টি পেন প্লাস 5টি পেন্সিল। ওকে, কত টাকা এখানে যোগ করে দেয়, কত হয়, 0 0 নেমে গেল, 5 5 10 0 হাতে থেকে 1, না 4 1 5 হাজার 9 1 10, 10 0 হাতে থেকে 1, 9 1 10 16, 160 টাকা। তাহলে 160 টাকা আছে কত, 5 5, এখানে যদি 5 কমন নেই, এবার এখান থেকে যদি 5 কমন নিয়ে নিই, 5 কমন নিলে কত, তাহলে একটি পেন পড়ে থাকে, কি পড়ে থাকে, একটি পেন প্লাস এখানে কি পড়ে থাকবে, একটি পেন্সিল পড়ে থাকবে, সমান সমান কত, 160 টাকা। তাহলে এই 5 দিয়ে, তাহলে একটি পেন এবং একটি পেন্সিল থেকে রেখে আমি এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, 160 কে 5 দিয়ে ভাগ করে দেবো, কত হচ্ছে এখানে দেখো, 5 2 10, 2 থাকলো, 16 2 32, সমান সমান 32। তাহলে আমার একটি পেন্সিল এবং একটি কলমের দাম কত হচ্ছে, 32 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক। বলছে 3টি পাইপের মধ্যে প্রথম দুটি একটি খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যথাক্রমে 10.8 ও 21.6 ঘন্টায়। অন্যদিকে তৃতীয় পাইপটি ট্যাঙ্ককে খালি করতে পারে 18 ঘন্টায়। তাহলে যদি ট্যাঙ্কটি খালি থাকে এবং 3টি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হবে। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে 3টি পাইপ আছে, তাহলে আমি লিখতে পারি প্রথম পাইপ, দ্বিতীয় পাইপ, তৃতীয় পাইপ। তাহলে প্রথম পাইপ হচ্ছে 10.8, সেকেন্ড পাইপ 21.6, আর তৃতীয় পাইপ হচ্ছে 18 ঘন্টা। তৃতীয় পাইপ কি করে, খালি করে, তাহলে খালি জায়গা মাইনাস করে দিলাম। ওকে, এবার দেখো, তাহলে আমরা এই অঙ্কগুলো আমরা ফার্স্ট ক্যাপাসিটি বের করবো, ক্যাপাসিটি মানে লসাগু বের করবো। তাহলে 3টে লসাগু আমরা বের করবো। এই লসাগুটা কিভাবে বের করবো, খুব সোজা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো 10 8 আছে, 108, অর্থাৎ দশমিক থেকে তুলে দিয়ে নিচে 10 করে দিলাম। আচ্ছা, এটাকেও ঠিক তাই করে দেবো, আমি বোঝানোর জন্য ডিটেলস করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে, নাহলে কিন্তু মুখোমুখি আমি এটা করে দিতাম। তাহলে 21, এটা দশমিক তুলে দিয়ে নিচে 10। ওকে, তাহলে পরেরটা হচ্ছে 18। তাহলে ভগ্নাংশের আমরা লসাগু কি জানি, না না লব এবং হর থাকে। তাহলে ভগ্নাংশের লসাগুর নিয়ম হচ্ছে এই লবের লসাগু করব এবং হরের গসাগু করব। তাহলে লবের লসাগু কত হয়, দেখো লবের লসাগু হচ্ছে 216, এই 108 এবং 216 এর লসাগু হচ্ছে 216, আর হরের গসাগু হচ্ছে 1। তাহলে আমার টোটাল লসাগু কত হচ্ছে, 216। 216 হচ্ছে আমার লসাগু। তাহলে আমি 216কে 108 দিয়ে যদি ভাগ করি, তাহলে 20 পাবো। এখানে কত পাবো, 20, এখানে 20 পাবো। এবং 216কে 216 দিয়ে ভাগ করলে এখানে এখানে কত পাবো, 10 পাবো, 10 পাবো। এবং 18 দিয়ে 216কে ভাগ করলে কত পাবো, 12 পাবো। এবার তোমরা বলতে পারবে 20 কি করে হয়। 20 এই কারণেই হয়, দেখো টোটাল আমার 216, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটা বের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা একাই প্র্যাকটিস করলে বের করতে পারবে। তাহলে 216, আচ্ছা একে আমরা ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো হচ্ছে 108/10, 108/10, তো এটাকে উল্টে দেবো, উপরে 10 নিচে 108। ওকে, এবার 108, এবার 108 দিয়ে এটা কতবার যায়, 8 2 16, এবার 2 দিয়ে যায়, এটাকে 2 দিয়ে, তাই না, 2 দিয়ে গেলে কত হচ্ছে 20, 10 2 20, তাহলে 20, এই দেখো 20। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো জায়গাটা একটু পরিষ্কার করে নিই, অনেকটা হয়ে গেল এখানে। তাহলে এবার আমাকে কি বলেছে, এবার বলেছে অন্যদিকে খালি 8 ঘন্টা ট্যাঙ্কটি যদি খালি অবস্থায় পড়ে থাকে, 3টি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো। একসঙ্গে যদি খুলে দেয় তাহলে কি হয়, প্রথম দুটো যোগ হবে, এই দুটো যোগ, এর ক্ষমতার যোগ, আর এখান থেকে এটা বিয়োগ, তাই না। তাহলে কত হয় এখানে, 20 আর 10 30, 30 থেকে 12 বিয়োগ করলে সমান হয় 18। এইবার এই 18 দিয়ে আমার টোটাল ক্ষমতা কত, 216। এই 216কে 18 দিয়ে আমি ডিভাইড করে দেবো। ডিভাইড করলে কত হয় দেখো, ডিভাইড করলে আসবে 12 18 হচ্ছে 216, 12 বার, তাহলে কত হচ্ছে 12 ঘন্টা। তাহলে টোটাল আমার 12 ঘন্টা ট্যাঙ্কটি পূর্ণ হবে। দেখো বুঝতে পেরেছো কিনা, খুব সোজা অঙ্ক। পরের অঙ্ক নাম্বার 13। একটি গোষ্ঠীতে 10 জন বালক ও 10 জন বালিকা রয়েছে। ওই গোষ্ঠীতে কিছু সংখ্যক বালককে যুক্ত করা হলো। এর ফলে
ওই গোষ্ঠীতে বালিকাদের উপস্থিতি হলো 10%, তাহলে কতজন বালককে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছিল? এই অঙ্কগুলো কিভাবে করবো? দেখো, আমি প্রথমে লিখলাম বয় মানে বালক, পরবর্তীতে লিখলাম গার্ল মানে বালিকা। তাহলে বালকের সংখ্যা আছে 10 এবং বালিকার সংখ্যা আছে 10, ঠিক আছে। ওই গোষ্ঠীতে কিছু সংখ্যক বালককে যুক্ত করা হলো। কত সংখ্যক বালক যুক্ত করা হয়েছে আমার জানা নেই, আমি ধরে নিলাম যে একজন বালককে যুক্ত করা হয়েছে। কতজন? একজন বালককে যুক্ত করা হয়েছে। তাহলে আমার মোট মোট লোক সংখ্যা কত হলো? তাহলে মোট লোক সংখ্যা মানে হচ্ছে বালক ছিল 10 আর বালিকা ছিল 10 সমান সমান 20, প্লাস পরবর্তীতে যে একজন বালক, তাহলে 20 প্লাস 1, এটা হচ্ছে মোট লোক সংখ্যা। এর মধ্যে বালকও আছে, মহিলাও আছে, অর্থাৎ গার্লও আছে, তাই না? এবার আমি কি করবো দেখো, এর শতকরাটা বের করবো। কতর মধ্যে বের করবো? তাহলে কত এখানে বলছে দেখো, ওই গোষ্ঠী, এর ফলে গোষ্ঠীতে বালিকাদের সংখ্যা হলো কত? 10%, বালিকাদের সংখ্যা। তাহলে আমার বালিকা কত আছে? 10, বালিকার সংখ্যা আছে 10। তাহলে আমি লিখতে পারি শতকরা যদি বের করি, 10 আছে কার মধ্যে? টোটালের মধ্যে। টোটাল কত আছে? 20 প্লাস x, এটা হচ্ছে টোটাল। এবার 100-র মধ্যে কত? এইটা সমান সমান আমি লিখতে পারি 10%। কত? 10%, তাই না? এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এদিক থেকে এই 10 কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে কি বলে থাকছে দেখো, 20 প্লাস x ইকুয়াল টু পড়ে থাকছে 100। এবার x ইকুয়াল কত হবে? 80। খুব সিম্পল। তাহলে আমার x সমান সমান আমি কি ধরেছিলাম যে পরবর্তীতে আমি x জন মানে কি 80 জন বালককে যুক্ত করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা কি আছে দেখি। নাম্বার 14, একটি সংখ্যাকে 9:5 অনুপাতে ভাগ করা হয়। যদি উভয় সংখ্যার সঙ্গে 8 যোগ করা হয় তাহলে অনুপাত হয় 5:3। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? দেখো, এই ধরনের অঙ্ক আমরা সবাই করতে পারবো। আমরা কিভাবে করি দেখো, আমরা কিন্তু এইভাবে করি যে প্রথম সংখ্যা ধরি 9x, দ্বিতীয় সংখ্যা ধরি 5x। তাহলে আমাকে কিভাবে করবো? 9x/5x সমান সমান আমরা কি করি? 5/3। এবার আমরা এই কোনাকুনি গুণ করব, গুণ করার পরে এক্সটাকে এক জায়গায় করব, সংখ্যাটাকে আলাদা করব, এভাবে আমরা করি। প্রসেসটা অনেকটা জটিল প্রসেস, তাই না? তাহলে আমরা সেই জটিল প্রসেসে আমরা যাব না, আমরা কি করবো? শর্ট প্রসেসে আসবো, যাতে আমরা পরীক্ষার মধ্যে অল্প সময়ের মধ্যে অঙ্কটা করে আসতে পারি। তাহলে শর্ট প্রসেসটা কি দেখো, সে একই রুলস কিন্তু কয়েকটা লাইন আমি মাঝখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এইভাবে করি যে ফার্স্ট অর্থাৎ প্রথম সংখ্যা, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যদি আমি ধরে নিলাম 9x, দ্বিতীয় সংখ্যা ধরে নিলাম 5x, ওকে। এইবার এখানে কি লিখবো? এর সঙ্গে প্রত্যেকের সঙ্গে যদি আমি 8 যোগ করি, প্রত্যেকের সাথে কি করব? 8 যোগ করছি। তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে? 5:3 দাঁড়াচ্ছে, ওকে। এইবার সমীকরণটা কি হবে দেখো, সমীকরণটা হচ্ছে এই যে 3 বেরোলো, 3-এর সাথে আমি 9 গুণ করবো, তাহলে 3 নং 27। তাহলে আমি লিখতে পারি 3 নং 27x, বিয়োগ করে দেবো সঙ্গে সঙ্গে। কেন বিয়োগ করে দেবো? এবার আমি দেখো এই এই যে 5-এর সাথে এই 5 গুণ করবো, তাহলে এটা 5x আছে এখানে, 5x। তাহলে 5×5 25x, তাহলে এই যে 25x দাঁড়াচ্ছে এখানে সমান সমান। এবার 25x এর পরে আমি এই যে 8 আছে, 8 গুণ করে দেবো, 5-8 40 হয়ে গেল 40, বিয়োগ 3-8 24, অঙ্ক শেষ। দেখো, তাহলে 25 থেকে 27 থেকে 25 গেলে থাকছে কত? 3, সরি কত থাকছে? 2, এখানে থাকলো 2। তাহলে আমি x ইকুয়াল টু কত করবো? 40 থেকে আমি 24 বিয়োগ করে দিই, তাহলে কত থাকছে? 16। তাহলে 16কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 8। তাহলে আমার x ইকুয়াল কত হচ্ছে? 8। সরি, x ইকুয়াল কত আসবে? 8। x ইকুয়াল টু 8। তাহলে আমার এখানে কি বলেছে যে বৃহত্তম সংখ্যা চেয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে 9x গুণ করেছিলাম তো 9 দ্বিগুণ, তাহলে 9 × 8 কত? 4 নং 72। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 72। 72 কোথায় আছে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করলে খুব আরো তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে। নাম্বার 15, অক্ষয় 3000 টাকা ঋণ নেয় 2 বছরের জন্য, 6% রেট অফ ইন্টারেস্ট, এবং সেই টাকা সে তার বন্ধুকে ধার দেয় 2 বছরের জন্য বার্ষিক 9% রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1 বছরে অক্ষয় কত টাকা রোজগার করবে? খুব সোজা অঙ্ক। আমরা এই অঙ্কটাকে কিভাবে করি, ডিটেলসের ক্ষেত্রে অনেকে এই অঙ্কটা এইভাবে করবে যে আসল আছে এত, তাহলে আমরা লিখবো PTR/100 বের করবো,
বের করার পরে মোট সুদটা বের বের করলো। আবার পরের স্টেপে গিয়ে বের করবো যে আবার পিটিআর 9 × 3000/100 × 2। হ্যাঁ, এবার দুটো হচ্ছে যা বেরোবে দুটো ফার্স্টটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা কি করবো, একটা লাইনে অঙ্কটা করার জন্য আমরা কি করবো, দেখো ফার্স্ট আমরা শুধু পার্থক্যটা বের করবো রেট অফ ইন্টারেস্ট। তাহলে প্রথমে 6% সে ধার নিয়েছিল, তার বন্ধুকে দিয়েছিল 9%। কত পার্সেন্ট বেশি দিয়েছে? 9 বিয়োগ 6 যেগুলো 3% বেশি দিয়েছে। কত পার্সেন্ট? 3%। 3% সে বেশি দিয়েছে। তাহলে 3%-এর ইন্টারেস্ট আমি বের করবো। ওকে, তো 3% ইন্টারেস্ট কত হয়? 3% ইন্টারেস্ট হচ্ছে PTR/100, তার মানে 30 × 3 × 2। অঙ্ক শেষ, ফিনিশ। 3 3 9, 9 2 18। দেখো অঙ্ক ফিনিশ। বুঝতে পেরেছে কেন? দেখো, এটাই ছিল আজকে আমার শেষ অঙ্ক। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর সামনে আমাদের একটা সুখবর আছে। সুখবরটা হয়েছে যে দীর্ঘ 11 বছর 12 বছরের অপেক্ষার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। তো তোমরা যারা পরীক্ষা দিতে চাও ভালোভাবে পড়াশোনা করো, টার্গেট নিয়ে পড়াশোনা করলে অবশ্যই তোমরা সাকসেস হবে। আর একটা কথা বলি, তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালোভাবে পড়াশোনা করো যাতে পরবর্তীতে তোমরা ভালো ভালো এক্সাম দিয়ে ক্লিয়ার করে চাকরি পাও। ওকে, তো চলো টাটা, গুড নাইট, থ্যাংক ইউ।